টাইগার তো প্রচুর আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র বেঙ্গলেই হয়। তার উল্লেখযোগ্য উদাহরণ তপনদা নিজে। এবং এই যে অনন্ত মহারাজের মতো যে নর্দমার যে কীট, ঠিক আছে, একে ইমিডিয়েট হচ্ছে গাছে বেঁধে মারা হবে। সেই সময় মা বাবাকে বলে বেরিয়েছিলাম যে তোমার ছেলে বাড়িতে অবশ্যই আসবে, চিন্তা করার কিছু নেই, হয় আমি জীবিত আসবো লড়াই লড়ে, আর নতুবা আমি যদি মারা যাই আমার তিরঙ্গাতে আমি তোমার বাড়িতে কিন্তু ফিরবো, কিন্তু তোমার বেটা অবশ্যই তোমার ঘরে আসবে। যে কাজ অন্যান্য দেশ হয়তো পিছিয়ে যাবে, সেই কাজ আমাদের ভারতীয় সেনা করে, এবং সেটা করে দেখিয়ে দিয়েছিল কার্গিল টাইমে অপারেশনের মধ্যে। খবর পেলাম যে ও গুলি লেগেছে, ওকে হেলিকপ্টারে তুলে 92 বেস হসপিটালে নিয়ে যাচ্ছে শ্রীনগর। পরের দিনেই খবর যে ডেথ। ওই টেরিস্ট নিজে বুঝতে পারেনি তার পাশে আরেকজন জল্লাদ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওকে আমার ম্যাগজিনে টোটাল 30টা রাউন্ড থাকে, ঠিক আছে। তা 30টা রাউন্ডে ওর উপরে ফায়ার করেছিল। যে তুমি কি সত্যি বাঙালি? আমি বললাম হ্যাঁ স্যার আমি বাঙালি। बोलो यार बंगाल का आदमी तो मैंने ऐसे पहला बार देख रहा है, बंगाली तो ऐसे बहुत डरता है रे, तेरा तो बिल्कुल फिट है तू। যেখানে আমার গুলি লেগেছিল সেই এরিয়া জম্মু কাশ্মীরের বানিহাল এরিয়া, আমার নামে একটা স্টেডিয়াম উদ্বোধন হয়, ঠিক আছে। তপন মহাপাত্র ক্রীড়াস্থল বলে নামটা, ঠিক আছে। এবং 1600 মিটার রাস্তা ন্যাশনাল হাইওয়ের উপরে, এটা আমার নামে রাস্তাটা তৈরি হয়। এটা আমার কাছে হয়তো জীবনের সব থেকে বড় প্রাপ্তি। এবং এনএসজিতে যে মুভ হয়, তাদের যে খবর পৌঁছানোর পর তাদের যে মুভের যে টাইম, মানে কি বলবো, জাস্ট আধ ঘন্টার ভিতর তারা রেডি হয়ে বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু তাদেরকে টোটাল হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ডিলে করে দেওয়া হয়েছে, ক্লাস করে চায়ের মুখ তুলে। তো এই জিনিসটা আমি এখনো ভুলিনি, যে এরকম একটা দিন গেছে যে জলের অভাবের জন্য চায় করে নাকি মুখ ধোয়া। বিজেপির যে রাজ্য সভাপতি আছে, যাকে আমি আজ পর্যন্ত জানতাম একজন উনি শিক্ষিত মানুষ, তা আমার তো ওনার ভাষণ যে শুনলাম কয়েকদিন আগে, সেটা আর আমি কি বলবো, মানে নরকের কীট বলবো। এই শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে 5 মে 1999 সাল। নমস্কার। আজকের দিনটা আমাদের কাছে অত্যন্ত স্মরণীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা দিন। আমাদের দেশকে যারা প্রতি মুহূর্তে রক্ষা করার কাজ চালিয়ে যাচ্ছে, আজকে তেমনই একজন মানুষ আমাদের পডকাস্টে, এক্স আর্মি তপন মহাপাত্র। তপনদা আমার খুবই কাছের একজন মানুষ, এই জন্য আমি এই ভিডিওর মধ্যে তাকে আমি দাদা বলেই কথা বলবো তার সাথে। এবং তপনদাকে স্বাগত জানাবো আমাদের এই পডকাস্ট চ্যানেলে। ধন্যবাদ। তুমি কেমন আছো বলো? চলে যাচ্ছে ভাই, মোটামুটি দিন কাটছে এবং খুবই ভালোভাবে কাটছে। খুবই ভালোভাবে কাটছে। জীবনের গল্প তো প্রচুর, আজকে সেই সমস্ত কিছু নিয়েই আজকে আলোচনা হবে। এবং তোমাকে অনেক ধন্যবাদ দিই, তোমার অনেক ব্যস্ত সময়, তার মধ্যেও তোমার সময়টা তুমি দিয়েছো আমাদের পডকাস্টে, এর জন্য তোমাকে ধন্যবাদ জানাবে। এবং তোমাদের কিছু নয় কুন্তল, তুমি আমার খুব কাছের স্নেহের ভাই আমার। একদম। তপনদা, তোমাকে আমি প্রথমে জিজ্ঞেস করব, জীবনে প্রচুর ঘাত প্রতিঘাত এসছে, একদম পেরিয়ে গেছো। সাধারণ মানুষদের উদ্দেশ্যে যারা প্রতি মুহূর্তে লড়াই চালিয়ে যাচ্ছে নিজেদের জায়গা ধরে রাখার জন্য, তাদের উদ্দেশ্যে বার্তা দিয়েই শুরু হবে তোমার পডকাস্ট। তুমি তাদের উদ্দেশ্যে কি বার্তা দেবে? যারা সাধারণ মানুষ বলতে আমিও একজন সাধারণ মানুষের মধ্যেই পড়ি। সাধারণ মানুষের একটাই বার্তা থাকবে, আজকের দিনে আমরা যে পরিস্থিতিতে দিন কাটাচ্ছি, সেটা আমার বাড়ির মানুষ হতে পারে বা সাধারণ যে কোনো বাড়ির মানুষ। আজকাল আমরা দেশপ্রেম কী জিনিসটা, বা দেশের জন্য যারা আজকে শহীদ হয়েছে, সামনে যেমন আমাদের 15ই আগস্ট আসছে, আজকে আমরা স্বাধীনতা এইভাবে পাইনি। কিন্তু আজকের যুব সমাজ থেকে শুরু করে যে সমস্ত বাচ্চারা স্কুলের লাইফ যারা বিলং করে, তারা অ্যাকচুয়ালি নিজেরাই ভুলে গেছে যে এই যে কার্গিল ওয়ার বা ব্লু স্টার লড়াই বা যে সমস্ত আমাদের দেশের মধ্যে 71-এর লড়াই কী জিনিস সেটাই জানে না। যখন এই কার্গিল দিবস কয়েকদিন আগে আপনারা দেখেছেন যে 26 জুলাই যেটা পেরিয়েছে, তাতে যখন বললাম যে আজকে 26 জুলাই, বলল স্যার ওটা কি? কারণ আমাদের পাঠ্যপুস্তকের মধ্যে যতক্ষণ না দেশপ্রেম বলে কি জিনিস, সেটা যতক্ষণ না শেখানো হবে, এটা গভর্নমেন্টের দেখার দায়িত্ব। আজ পর্যন্ত অনেক চ্যানেলে আমি বলেছি এটা, কিন্তু সেইভাবে কোনোভাবেই গভর্নমেন্টের সেইভাবে দেখতে পাইনি মোটিভ
যে যারা দেশের জন্য আজকে দেশে যে স্বাধীনতা আমরা নিঃশ্বাস নিচ্ছি যারা, এদের নাম অন্ততপক্ষে ইতিহাসের বুকে লেখা হোক একটা পাতায়, যে পাতা বাচ্চারা পড়ে আদর্শ হবে। তাদের কারনামা শিখলে অটোমেটিকই যারা, যেমন তুমি বললে আমাকে সাধারণ মানুষের মধ্যে যখন দেশপ্রেম কী জিনিস, দেশপ্রেম এলে নিজের মা বাবার উপরও তাদের ভালোবাসা আসবে, সমাজটা একটা সুন্দর একটা ফুলের মতো সমাজ হবে। আজকে যে সমস্ত সমাজের মধ্যে ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে মানুষ ঝগড়া করে, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে তারা হিংসার মধ্যে পড়ে, খুনোখুনি করে, এই জিনিসগুলো কিন্তু আস্তে আস্তে তখন লোপ পাবে। এটা সরকারকে যেমন দেখার দায়িত্ব, সেরকম আমি বলবো যারা পেরেন্ট আছে, বাবা মায়েরও দায়িত্ব পড়ে সেই সব জিনিসগুলোকে তাদের ছেলে মেয়েদের মধ্যে সেই জিনিসগুলো ঢোকানোর বা তাদের শেখানোর। এই বলবো আমি তোমাকে। একদম। এবং তোমাকে এখান থেকে তোমার একটু পুরনো দিনে আমি ফিরে যাব, এবং তুমি কার্গিল যুদ্ধে ছিলাম, এবং কার্গিল যুদ্ধের সেই সময়টা, তোমার সেই ফিলিংসটা তুমি একটু শেয়ার করো। শোনো, কার্গিল যুদ্ধের ব্যাপারে না মানে বললে শেষ হবে না, এরকম একটা ব্যাপার। তবু আমি সংক্ষেপে বলছি। যুদ্ধটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি, যেটাকে আমরা যুদ্ধ নাম ঘোষণা হয়নি, 5 মে 1999 সাল। কিছু পাকিস্তানের মানে টেররিস্ট বলবো বা পাকিস্তানি সৈনিক, ঘুষবেটিয়া বলবো, তারা হচ্ছে পাকিস্তানের এই আমাদের কার্গিল, দ্রাস, বাটালিক এইসব সেক্টরের মধ্যে তারা এসে মানে লুকিয়ে বসে। কিন্তু সেই সময় যারা অ্যাকচুয়ালি ভেড়া চড়ায়, যেটা আমরা বলি এখানে, তাদের যারা ভেড়া চড়ায় নিশ্চয়ই সিভিলিয়ান চড়াবে, তা সিভিলিয়ানদের চোখে পড়ে কিছু অ্যাক্টিভিটি, যে কিছু হাতিয়ার টলি মানুষ দেখতে পায় যাদের অ্যাক্টিভিটি অ্যাকচুয়ালি কোনো টেররিস্টের মতো লাগে। তারা সেই সময় আমাদের যারা বেস ক্যাম্পে যে সমস্ত সেনারা থাকে তাদের কাছে তারা সেগুলো খবরাখবর দেয়। এইটা হচ্ছে প্রথম সূত্রপাত লড়াইয়ের। তা 5 মে থেকে যখন জানা গেল যে 26 মে 1999 সালে ভারত সরকার অপারেশন বিজয় নামে ঘোষণা করলো, এবং সেই অপারেশন বিজয় মানে কার্গিল অপারেশন। 26 মে থেকে 26 জুলাই পর্যন্ত দীর্ঘ 60 দিন এই লড়াই চলেছিল। সেই সময় আমাদের যেরকম ভারতকে যদি আমরা টুকরো করি, যেমন ইস্ট, ওয়েস্ট, সাউথ, নর্থ, এরকম যে কটা ডিভিশন আছে, সেই ডিভিশন থেকে যতগুলো কোর, কমান্ড, তাদের সমস্ত সেনা কার্গিলের উদ্দেশ্যে রওনা হয়ে যায়। এবং সবথেকে যেটা মনে পড়ে আজও, কেননা সেই সময় আমি অ্যাকচুয়ালি ছুটিতে ছিলাম, জাস্ট 2 মাসের মতো ছুটি এসেছিলাম। মে মাস, যেদিন লড়াই শুরু হয়ে যায়, যেমন 26 মেতে অপারেশন বিজয় লঞ্চ হয়ে যায়, তারপরেই বাড়িতে মেসেজ আসে, ইমিডিয়েট ট্রেন ধরো, গো টু মুভ ইয়োর ইউনিট। সাথে সাথে রওনা হয়ে গেলাম বাড়ি থেকে বেরিয়ে। এবারে যেটা হয়ে থাকে, আমরাও তো একজন পরিবার, আমাদেরও তো মা বাবা আছে, তারা নিজেরা বলছে যে একটা কান্নাকাটির যেরকম বাড়িতে রব ওঠে যে ছেলে চলে যাচ্ছে যুদ্ধে। কিন্তু প্রথম থেকেই যে একটা উদ্দেশ্য ছিল লাইফে, যে জীবনে কিছু করতে গেলে দেশ সেবা করব, আর দেশ সেবার জন্য প্ল্যাটফর্ম হচ্ছে ইন্ডিয়ান আর্মিতে জয়েন করা। সেই স্বপ্নটা কিন্তু 96তে আমার পূর্ণ হয়েছিল। আর 99 সালে কার্গিল যুদ্ধ সময়, যেহেতু আমার সার্ভিসটা বড্ড ছোট, এক্সপিরিয়েন্স কম, তা সেই সময় মা বাবাকে বলে বেরিয়েছিলাম যে তোমার ছেলে বাড়িতে অবশ্যই আসবে, চিন্তা করার কিছু নেই, হয় আমি জীবিত আসবো লড়াই লড়ে, আর নতুবা আমি যদি মারা যাই আমার তিরঙ্গাতে আমি তোমার বাড়িতে কিন্তু ফিরবো, কিন্তু তোমার বেটা অবশ্যই তোমার ঘরে আসবে। এবং সেই অপারেশনের মধ্যে আমরা যখন এখান থেকে গিয়ে পৌঁছালাম অপারেশনের এরিয়ায়, তখন দেখি যে চারদিকে একটা ঠান্ডার, সেই সময় -8-9 লাগভগ টেম্পারেচার ছিল সেই সময়। বিভিন্ন পয়েন্ট আছে, বিভিন্ন আর্টি থেকে শুরু করে আর্মড যে সমস্ত ইউনিট ডিটেল হয়েছিল, ইনফ্যান্ট্রি। শুধু একটাই জিনিস দেখেছি আমি, যে শুধু লাশ, যেটা আমরা দেশের জন্য যারা শহীদ হয়ে গেছে, অফিসিয়ালি বলা হয়েছিল যে 550-র উপরে শহীদ হয়েছিল এবং 1200-র উপর ইনজিওর্ড পারসন, যাদের ব্যাটেল ক্যাজুয়ালিটি বা ওয়ার উন্ডড ডিসেবল সোলজার বলা হয়।
কিন্তু এটা অফিসিয়ালি। আনঅফিসিয়ালি যদি হয় সেটা কয়েক হাজার পার হয়ে গেছিলো। যাই হোক, টাইগার হিলটা তো আর কাছে নয়, যে টাইগার হিলে যে ফতে যে 26 জুলাই যে ইন্ডিয়ান আর্মি যেটা মানে পতাকা যে তারা মানে লাগিয়েছিল, যে জায়গাটা তো এতটাই হাইট, 15 থেকে 18,000 ফিট হাইট। সেখানে থেকে যে পাকিস্তানের যে টেররিস্ট যারা ছিল, মানে সৈনিক যারা, তারা জাস্ট একটা ছোট্ট বোল্ডার, একটা পাথর, যদি পাথরকে নিচে গড়িয়ে দেয়, তাতে নিচে যে সৈনিকরা আমাদের ছিল তাতে ইনজিওর্ড হতো, তাতে অনেক সৈনিক তাতে মারাও গেছে। মানে এতটা হাইটে তারা বসছিল। এবার যুদ্ধের একটা নীতি হচ্ছে, যারা হাইটে থাকে তাদের অ্যাডভান্টেজটা অনেক বেশি নিচে, তারা কারণ তাদের অবজারভেশন এরিয়াটা অনেক বড়, তারা উপর থেকে নিচটাকে পুরো পরিষ্কার দেখতে পায়। আপনি যদি ঘরের কোনো জায়গায় ছাদে উঠে দেখেন নিচের জায়গাটা যেরকম দেখতে পাওয়া যায়, এবার নিচ থেকে ছাদে কে আছে দেখা যাবে না। আলটিমেট জিনিসটা এরকম। তা আমাদের দেশের যে সেনা, ভারতীয় সেনা, এমনি বলা হয় না, যে কাজ অন্যান্য দেশ হয়তো পিছিয়ে যাবে, সেই কাজ আমাদের ভারতীয় সেনা করে, এবং সেটা করে দেখিয়ে দিয়েছিল কার্গিল টাইমে অপারেশনের মধ্যে। আমার অনেক বন্ধু আছে যাদের সাথে আজও আমার খুব ভালো সম্পর্ক, যারা কার্গিল ওয়ারের টাইমে ইনজিওর্ড হয়েছে। তা কথাবার্তা আমাদের সাথে হয়, এবং তখন সেই দিনগুলো না খুব মনে পড়ে। এই যেমন সামনেই কয়েকদিন আগে 26 জুলাই গেছে, আমার মানে যেটা আমার প্রোগ্রাম ছিল ক্যালকাটা প্রেস ক্লাবে, তাতে এই 26 জুলাই নিয়ে অনেক কিছু আমি বলেছিলাম। কারণ এগুলো নিজের চোখে দেখা জিনিস তো, মানে যেগুলো বলতে গেলে গায়ের লোম দাঁড়িয়ে যায়, এমন কিছু জিনিস ঘটনা ঘটে। যেমন চোখের সামনে যখন আমার সাথী, যার জুতোর থেকে শুরু করে তার বেড থেকে তার ড্রেসটা পর্যন্ত আমার পাশের বেডে লাগানো আছে, খবর পেলাম যে ও গুলি লেগেছে, ওকে হেলিকপ্টারে তুলে 92 বেস হসপিটালে নিয়ে যাচ্ছে শ্রীনগরে। পরের দিনেই খবর যে ডেথ। এরকম একের পর এক নিজের চোখে দেখা যেগুলো, সেগুলো ভুলতে পারি না। কিন্তু আমরা লাস্ট পর্যন্ত ফতে হাসিল করেছিলাম, এবং আজও সেই জায়গাটা অক্ষত। নতুবা আজকে যদি কার্গিল, দ্রাস, বাটালিক, এই যে সেক্টরগুলো, এই সেক্টরগুলো যদি পাকিস্তান যদি দখল করতো, তাহলে দখল করলে আজকের ইন্ডিয়াতে অনেক বড় নোকসান। তাহলে তারা, কারণ তাদের কাছে অনেক বড় তাগড়া ফেসিলিটি থাকতো, যে তারা ইন্ডিয়ার একটা পার্টকে না আলাদা ভাগ করে নিত। তা যাই হোক, আমরা যুদ্ধে জিতেছিলাম, এটাই আমার কাছে বহুত বড় ব্যাপার, এবং দেশের জন্য। আর যারা দেশের জন্য শহীদ হয়েছে, যেসব জওয়ান, সেই সময় 99-এ, এখনকার জেনারেশনের ছেলেমেয়েরা তাদের নামও জানে না। এটাই আমার একটা লাইফের দুঃখ। ঠিক আছে, সেই সময় তুমি যার কথা বলছিলে, যার জুতো, যার বেড তোমার এতে, তার নাম কি ছিল? তার নাম মদনলাল গুজর ছিল ছেলেটি। আমাদের বাংলার নয়? না, রাজস্থানের ছেলে। ঠিক আছে, কিন্তু সেই অ্যাক্সিডেন্ট, সেই জায়গায় যুদ্ধে জেতার পর আমার যে অ্যাক্সিডেন্ট হয়েছে সেটা আমি বলি। হ্যাঁ, আমি ওটাই পরবর্তী জিজ্ঞেস করছিলাম, যে তোমারও তো প্রচুর ইনজুরি হয়েছে, ওটা একটু বলো। আমার ওই যুদ্ধে তো চলো জিতে বাড়ি এলাম, কিন্তু যেহেতু আমি জম্মু কাশ্মীরের ডিউটিটা আমি বেশি করেছি, আমাদের একটা রাষ্ট্রীয় রাইফেলস বলে RR বলা হয়। ঠিক আছে, যেখানে যেসব জায়গায় টেররিস্টের সব থেকে বেশি জায়গা, সেখানে যে অপারেশনগুলো করা হয় তাদেরকে বলে RR বলে একটা মানে ব্যাটালিয়ান লাগানো হয়, যেটা জম্মু কাশ্মীরে সব থেকে বেশি আছে। তা আমি 2001 সালে মানে 12 বানিহাল, জম্মু কাশ্মীর ডোডা ডিস্ট্রিক্টের মধ্যে পোস্টিং ছিলাম। এতটাই আতঙ্কবাদী সেখানে, তোমাকে ছোট্ট করে বললে তুমি বুঝতে পারবে। আমরা যখন কোনো সময় বাড়িতে ফোন করব হয়তো, তাহলে নিশ্চয়ই সেই সময় তো এত মোবাইল ছিল না, তাহলে সামনে জাস্ট আমার লোকেশন যেখানে ইউনিট, সেখান থেকে জাস্ট 100 থেকে 150 মিটার দূরে একটা STD বুথ ছিল। ওই STD বুথে যদি আমি ফোন করতে যাই, তাহলে আমরা মোটামুটি 12 থেকে 14টা ছেলে AK-47 হাতিয়ার নিয়ে যেতাম। মানে কখন যে কোন দিক দিয়ে ফায়ার আসবে বোঝা যেত না। ঠিক আছে, মানে এতটা ডেঞ্জার এরিয়া। তা সেই সময় আমাদের যে হিন্দু ধর্মের অমরনাথ যাত্রা, ঠিক আছে, 18 জুলাই 2002 দিনটা ছিল। সেই দিনে আমাদের অমরনাথ যাত্রার শুরুবাত ছিল, মানে সেই দিনে স্টার্টিং। এবং পাকিস্তান থেকে আসা 3 জন খুঙ্খার আতঙ্কবাদী, যেটাকে বলা হয় জেসি মোহাম্মদের যে গ্রুপ,
সেই 3 জন আতঙ্কবাদী এসেছিল। বেসিক্যালি হচ্ছে মুসলিমরা তো আর মানে অমরনাথ যাত্রা যায় না, তাহলে হিন্দুদের যে বাস তারা সেদিনে কয়েক শ বাস, এবার তারা চেয়েছিল যে এদের মেন টার্গেটই হয় পাকিস্তানি যে টেররিস্টদের, যে যত বেশি ইনজিওর্ড বা ক্যাজুয়ালিটি যত বেশি করব তাহলে তাদের তত বেশি সুনাম। কিন্তু তারা কয়েকটি বাস ওড়ানোর জন্য এসেছিল, নিশ্চয়ই বাস ওড়ানো মানে 500-700 মানুষ মারা যাওয়া। কিন্তু সেই তাদের যে মোটিভ যেটা ছিল সেটা, আমি সেই জায়গায় পোস্টেড ছিলাম, আমি এবং একজন আমার অফিসার ছিল ক্যাপ্টেন অতুল সোমরাই, সে আজ পৃথিবীতে নেই। আমরা সেটা ধরে ফেলি। তারপরে তাদের উপর আমরা অ্যাটাক করার জন্য যে পরিস্থিতি আমাদের এসেছিল অ্যাটাক করার জন্য, কিন্তু তখন দেখি যে একটা 3 মঞ্জিলা বিল্ডিং, মানে 3 তলা একটা বিল্ডিং, যেটা শপিং কমপ্লেক্স ছিল, এবং সেই শপিং কমপ্লেক্সের ভিতরে আন্ডারগ্রাউন্ড রুম আছে, সেই 7খানা আন্ডারগ্রাউন্ড কামরা আছে। সেই 7টা আন্ডারগ্রাউন্ড কামরার ভিতরে তারা কিন্তু আন্ডারগ্রাউন্ডে ঢুকে যায়, এবং সেই বিল্ডিংয়ের যে মালিক, সেই মালিকের বাড়ি গেলাম খুঁজে আমরা। যাওয়ার পর মালিকের নাম আজও আছে মনে আমার, মুস্তাক বলে। তাকে যখন জিজ্ঞেস করলাম যে ভাই তোমার বিল্ডিংয়ের ড্রয়িংটা কী আছে, সে বলছে স্যার আমার বিল্ডিংয়ে যদি আপনি এয়ারফোর্স দিয়ে যদি বোম ডিসপোজ করেন না, তাহলে কিন্তু নিচের ওই কম্পার্টমেন্টটা ভাঙবে না। মানে এবার তাকে তো আমরা অ্যারেস্ট করেছিলাম যে হঠাৎ এইখানে তুমি এত কাছে বানানোর তোমার উদ্দেশ্য কী ছিল, কেননা সেও মুসলিম ছেলে, তারও কিছু বানানোর উদ্দেশ্য, আলটিমেট তারা মিলে থাকে, ঠিক আছে। এরপর আমার যিনি কমান্ডিং অফিসার ছিল দিলাওয়ার সিং, তিনি আদেশ দিলেন যে যা পরিস্থিতি, কেননা অমরনাথ যাত্রা এদিক দিয়ে গভর্নরের মেসেজ আসছে, বিভিন্ন নর্দার্ন কমান্ড থেকে মেসেজ আসছে যে কজন টেররিস্ট আছে, এতক্ষণ কেন সময় লাগছে, যত তাড়াতাড়ি হয় অপারেশনটা শেষ করো। তা সেটা আমাদের একটু হালচালটা এতটা স্পিড ধরেছিল, তাহলে আমি এবং অতুল সোমরাই, ক্যাপ্টেন অতুল সোমরাই, আমাদের আদেশ এলো যে ওই বিল্ডিংয়ের ভিতর ঢুকতে হবে এবং ঢুকে এনকাউন্টার করতে হবে, ঠিক আছে। ক্যাপ্টেন অতুল সোমরাই যে সে আমাকে জড়িয়ে ধরেছিল সেই মুহূর্তে, যে তখন আমরা হয়তো আর ফিরবো না, কারণ যে ভিতরে বসে আছে সে তো ডিফেন্স নিয়ে বসে আছে, সে তো আমরা ঢোকার অপেক্ষা করছে, যা দরজা দিয়ে কখন ঢুকবে আমি ভিতরে বসে দেখবো, তাকে মারবো। এবার আমরা জানি যে এই ঢুকছি মানে আর ফিরবো না, এরম একটা পরিস্থিতি। কিন্তু এর নামই তো সেনা, এর নামেই আমাদের ইন্ডিয়ান আর্মি। যাক, ভিতরে ঢুকলাম, ঘড়িটা আমি এবং স্যার দুজনে মিলে মেলালাম, বললাম যে স্যার আমি ঢুকবো, আমার ঠিক 15 সেকেন্ড বাদে আপনি ঢুকবেন, ঠিক আছে। আমি জাস্ট ঢুকলাম, ঢুকে প্রথমেই দরজা দিয়ে ঢুকে ফার্স্ট দরজায় দাঁড়াই আমি, দরজার সামনে। তা নেক্সট যে আমার যে স্যার, সে জাস্ট দরজা দিয়ে ঢুকে জাস্ট অপোজিটে এসে দাঁড়ালো, ঠিক আছে, 10-15 সেকেন্ডের ব্যবধানে। তখনই প্রথম টেররিস্ট থেকে ফায়ারিং শুরু হয়, ঠিক আছে, ফার্স্ট। এবং পুরো এরিয়াটা তো পুরো ডার্ক পুরো, এবারে হাতিয়ারের যে চিঙ্গারি, যেটা ফ্লাশিং, ঠিক আছে, সেটা দেখলাম যে হার্ডলি হয়তো তোমার 4 থেকে 5 ফুট, আচ্ছা, এত কাছে আমার সামনে থেকে ফায়ার হচ্ছে, ঠিক আছে। কিন্তু যেমন তুমি যখন আলটিমেট, আমি যার পাশে দাঁড়িয়ে আছি দরজার পাশে, সে যখন দরজা দিয়ে এখান থেকে বেরোচ্ছে, সে ওকে দেখতে পাচ্ছে, আমি তার পাশে দাঁড়িয়ে, সে আমাকে লক্ষ্য করতে পারবে না, এটাই তো নিয়ম না, তার পাশে যেহেতু দাঁড়িয়ে আছি। এবার ও প্রথম ফায়ার করে ক্যাপ্টেন অতুল সোমরাইয়ের উপরে, জাস্ট একটাই রাউন্ড। এবার আমাদের যে বুলেট প্রুফ, যেটা বিপি আমরা পড়ি, যেটা বিপির সিদ্ধান্ত হচ্ছে সামনের পোর্শনটা বাঁচায় এবং হেডটাকে বাঁচায় এবং ব্যাক পোর্শনটা বাঁচায়, কিন্তু জাস্ট এই জায়গায় কিছু বাঁচাবে না, কারণ এই জায়গায় বেলক্রো থাকে। এবার যে স্যার ছিলেন সে একটু লিং ডাউন পজিশনে ছিল, জাস্ট একটাই গুলি শ্যুট হয় এখানে, এবার পুরো ইনটেক হয়ে যায় ওর ভিতরে, ঠিক আছে, এবং সে সেখানে মাটিতে লুটিয়ে পড়ে, ঠিক আছে। কিন্তু সেই মুহূর্তে ওই টেররিস্ট নিজে বুঝতে পারেনি তার পাশে আরেকজন জল্লাদ দাঁড়িয়ে আছে, ঠিক আছে। ওকে আমার ম্যাগজিনে টোটাল 30টা রাউন্ড থাকে, ঠিক আছে, তা 30টা রাউন্ডে ওর উপর আমি ফায়ার করেছিলাম। সে সেইখানে নিঃশ্বাস নিতে পারেনি, সেইখানেই মাটিতে লুটিয়ে পড়ে সেই টেররিস্ট, ঠিক আছে, হ্যাঁ, উগ্রবাদী যে। কিন্তু সেই মুহূর্তে ঠিক অপোজিশনের যে দেয়াল যেটা, তাতে 2টো কামরা আছে, সেই 2টো কামরা থেকে 2টো টেররিস্ট বেরোয়, ঠিক আছে। তারা আমাকে কিন্তু ফায়ার করে, কিন্তু শরীরের বয়স কম, এটা যেটা আসে মানুষের, যে আমি তো জানি এখানে আমি ঢুকেছি মানে আর বাঁচবো না। তারা অলরেডি আমার পায়ে 9খানা তখন গুলি করে, হাঁটুর জাস্ট উপরে, ঠিক আছে। তা আমার কিন্তু পায়ে গুলি লেগেছে আমি নিজেই জানি না, কিন্তু যখন আমার ম্যাগজিন যখন শেষ হয়ে যায়, আমি দ্বিতীয় ম্যাগজিন যখন ফিল আপ করতে যাই, তা যখনই আমি ফিল আপ করি তখনই
যখন আমি ফিল আপ করে জাস্ট ওদের দিকে তাক মেরেছি, তাক মারতেই দুটো ব্রাস্ট রাউন্ড ফায়ার করেছিলাম উগ্রবাদীদের উপরে, তাহলে সেকেন্ড টেররিস্ট ওখানেই মারা যায়, তাহলে দুটো টেররিস্ট আমি সেখানে মেরেছিলাম। তৃতীয় টেররিস্ট যে ছিল সে তখন আমার এই হাতে কিন্তু গুলি করে, হাতে জাস্ট আজে নিশানি এটা, এখান থেকে গুলি করে, এখানে আমার 28টা স্টিচে পড়ে এখানে, কিন্তু যখন গুলি করে আমার হাতিয়ারটা পড়ে যায় মাটিতে, ঠিক আছে। হাতিয়ারটা যখন পড়ে যায়, আমি যখন হাতিয়ারটা তুলতে যাই তখন দেখি আমার পা টুইস্ট হয়ে যাচ্ছে, ঠিক আছে, মানে পা পুরো টোটাল ভেঙে গেছে। তখন আমি বুঝলাম আমার পায়ে গুলি লেগেছে, তার আগে পর্যন্ত আমি পায়ে গুলি লেগেছে বলে বুঝতে পারিনি। হাতিয়ারটা আমি আর তুলতে পারিনি, আমার দ্বারা হয়নি। আমার কাছে পিস্তল ছিল, পিস্তলটা কিন্তু কক করতে গেলে যেটা হয় তোমাকে আরেকটা হ্যান্ডের প্রয়োজন পড়ে, কিন্তু আমার এই হ্যান্ডটা তো গেছে, তাহলে তো আমি পিস্তলও কক করতে পারবো না, ঠিক আছে। পিস্তলটা হাতে ধরা আছে, দাঁত দিয়ে কক করার চেষ্টা করেছিলাম, কিন্তু সেটা কখনোই ইম্পসিবল ব্যাপার, করতে পারিনি। তখনই আমার চেস্টে একটা গুলি লাগে, ঠিক আছে। চেস্টে যে গুলি লাগে সেই গুলিটা কিন্তু রিকোচিট হয়ে মাথার এখান দিয়ে বেরিয়ে যায়, ঠিক আছে, আজও আমার নিশানি আছে মাথায়। এবার গুলির প্রেসারে আমি মাটিতে পড়ে যাই। মাটিতে যখন পড়ে যাই, উগ্রবাদীদের একটা সিদ্ধান্ত আছে যে তারা যখন তাদের কোনো মানুষকে যখন তারা মারে, যে মানুষ মারে তাকে হয় পিস পিস করে কাটবে, নতুবা তাকে মারবেই, এরকম একটা ব্যাপার। এবার তারাও ভয় পাচ্ছে, আমার কাছে হাতিয়ার আছে, ঠিক আছে। তারা তখন কি করেছে, আমার উপরে গ্যানেট ছুড়ে দিয়েছে, গ্যানেট। এবার গ্যানেটের যে একটা সিদ্ধান্ত আছে, যেমন আমরা মা কাকিমারা যে কড়াইতে যে রান্না করি না, হ্যাঁ, এরকম কড়াইয়ের যে চেহারাটা হয় না পুরো, তা গ্যানেটের সিদ্ধান্ত, গ্যানেট যখনই আমার কাছে পড়েছে, এবার গ্যানেটের একটা আওয়াজ আসে টাং করে, তা গ্যানেটটা আমি জাস্ট এরকমভাবে মাথাটাকে ঢাকা নিয়ে নিই। এবার গ্যানেটের সিদ্ধান্ত, গ্যানেট এইভাবে ব্লাস্ট করে, যে যা আছে টুকরো মারবে, নিচের পোর্শন ছেড়ে দেয়, ঠিক আছে। তাহলে সেই গ্যানেটের একটা স্প্ল্যান্ট এসে আমার এই হাতে লাগে, ঠিক আছে, হ্যাঁ, এবং পুরো এরিয়াটা পুরো পুরো ধুলোয় ভর্তি হয়ে যায়। এবং সেই মুহূর্তে ওই ধুলোকে সামনে রেখে আমি সেই মুহূর্তে পিঠের বলে আমি আমার দরজার বাইরে আমার বডিটাকে বাইরে দিয়েছিলাম, ঠিক আছে। এবং যারা বাইরের যারা ঘেরাওতে যারা ছিল তারা আমাকে দেখে এবং আমাকে তোলার চেষ্টা করে, কিন্তু আমার বডির এই পোর্শনটা তো বাইরে আছে, ভিতরের পোর্শনটা কিন্তু দরজার ভিতরে, ঠিক আছে। এবারে সেই দিনটা আজও মনে পড়ে, যখন ভাবি নিজেকে যে উগ্রবাদী কীরম জিনিস, ঠিক আছে। আমার পায়ের দিকটা যে ধরতে যাচ্ছে, যারা সহপাঠী, তারা যখন পায়ের দিক ধরতে যাচ্ছে তখন তাদের জাস্ট, ওরা তো প্রত্যেকটা রাউন্ডকে বাঁচিয়ে রাখে, ওদের অ্যামিনেশন প্রচণ্ডভাবে বাঁচায়। ওরা জাস্ট সিঙ্গেল শট করছে, যে ধরো তুমি আমাকে তুলতে গেছো, তাহলে ও তোমাকে দেখছে, ঠিক আছে, ও তো ভিতর থেকে দেখছে, তাহলে জাস্ট তোমার পায়ে একটাই করে গুলি করে। এরকম আমাকে তুলতে গিয়ে 3টে ছেলের গুলি লাগে, জাস্ট সিঙ্গেল শট, ঠিক আছে। হয় আমাকে ওই অবস্থায় একটু তুলেছে, দিয়ে আবার ছেড়ে দিয়েছে, ঠিক আছে। তাহলে আমাকে তোলার জন্য তারা 3টে ক্যাজুয়ালিটি করে, ঠিক আছে। এরপরে একজন আমারই খুব কাছের ছেলে, সে আমাকে তোলে এবং তারপর তো বাকি হেলিকপ্টারে করে উধমপুর হসপিটালে অ্যাডমিট হই। 18 তারিখ পেরিয়ে যায়, দিনটা যখন আমি পৌঁছালাম হসপিটালে, আমার হিমোগ্লোবিন 4.1 ছিল, পুরো বডি আমার নীল হয়ে গেছিলো, ঠিক আছে। যাক, ডাক্তারবাবু আমাকে বললেন যে অপারেশনের সময় যে আমরা সই করি না, হ্যাঁ, বন্ডে, তা বললো যে আমার অঙ্গুটা ছাপ নাও, ঠিক আছে। আমি বললাম যে স্যার আমি সই করব। তখন আমার পুরো দুটো হাতে কিন্তু ব্লিডিংয়ে ভর্তি। তা বললো তুমি সই করতে পারবে, আমাকে বললো। তা আমি বললাম হ্যাঁ স্যার আমি করব। ডাক্তারবাবু আমাকে, অশোক কুমার বলে স্যার ছিলেন, ঠিক আছে, মেজর জেনারেল অশোক কুমার, আমাকে জাস্ট তার পরের দিন আমাকে এসে দেখা করেছিল যে তুমি কি সত্যি বাঙালি? আমি বললাম হ্যাঁ স্যার আমি বাঙালি। बोलो यार बंगाल का आदमी तो मैंने ऐसे पहला बार देख रहा हूँ यार, बंगाली तो ऐसे बहुत डरता है रे, तेरा तो बिल्कुल फिट है तू, ঠিক আছে। এরপরে কি জাস্ট 20 তারিখে আমার পাটাকে ওরা বাঁচাতে পারেনি, ঠিক আছে, যেহেতু আমার 9টা গুলি লাগাটা একটা অনেক বড় ব্যাপার, ব্রাস্ট লেগেছিল না। তাহলে পরের দিন আমাকে বললো তখন পায়ের পরিস্থিতি খুব খারাপ, তাই হাঁটুর উপর থেকে তোমার পাটাকে আমার বাদ দিতে বাধ্য হও, ঠিক আছে। তারপর আমি বললাম স্যার অবভিয়াসলি যখন বাদই দিতে হবে তাহলে বাদ দিয়ে দিন আপনি, ঠিক আছে। তারপর পাটা বাদ দেয় হাঁটুর উপর থেকে, কিন্তু আমার শরীরে টোটাল 11টা গুলি লেগেছিল, ঠিক আছে। এবং আজকে তোমার সামনে আমি বসে আছি, এটি আমার কাছে ভাগ্য। দুর্দান্ত, মানে আমি তোমার কথা এতদিন একরকমভাবে শুনে এসেছি, এত ডিটেলসে
এবং মানে এটা আমার কাছে অনেক বড় পাওয়া যে আমি এই বিষয়টা শুনতে পাচ্ছি এত কাছাকাছি বসে। তোমার লড়াইটা আমি জানতে পারছি, অসাধারণ। মানে আমি অসাধারণ বলছি, জানি না আমার সেই বলাটুকুনি আমার মানে কোনো কি করেছি আমি এইটুকুনি বলতে পারছি। এবং একটা কথা আমি না বললে হবে না কুন্তল ভাই, আজকের দিনে তুমি এটা দেখেছো যে যারা ধরো অনেক দেশের জন্য কাজ করেছে, এরকম বহু মানুষ আছে যারা দেশকে ভালোবাসে, দেশের জন্য কাজ করে, কিন্তু সেই মানুষগুলো তাদের নিজেদের লাইফে যখন বেঁচে থাকা অবস্থায় তারা অনেক কিছু দেখে না। হয়তো তার নামে রাস্তা হয়ে যায়, তার নামে কোথাও মূর্তি তৈরি হয়। আমি এই প্রশ্নটা পরবর্তীকালে করতাম যে মানে তোমার এই কাজটার পরে এত বড় সম্মানটাও তুমি পেয়েছো, মানে তুমি একটু বলো ওই এবারে আমার দেখো মানে 2004 3 ডিসেম্বর দিনটা মনে আছে। সেই দিনে যেহেতু ওয়ার্ল্ড ডিসেবল ডে হয় 3 ডিসেম্বর, তুমি হয়তো জানো, তা সেই দিনে আমার যেখানে আমার গুলি লেগেছিল সেই এরিয়ায়, জম্মু কাশ্মীরের বানিহাল এরিয়ায় আমার নামে একটা স্টেডিয়াম উদ্বোধন হয়, ঠিক আছে, তপন মহাপাত্র ক্রীড়াস্থল বলে নামটা, ঠিক আছে। এবং 1600 মিটার রাস্তা ন্যাশনাল হাইওয়ের উপরে, এটা আমার নামে রাস্তাটা তৈরি হয়। এটা আমার কাছে হয়তো জীবনের সবথেকে বড় প্রাপ্তি, ঠিক আছে। কেননা বেশিরভাগ মানুষের, বললাম যে তোমাকে খানিকক্ষণ আগে, যে মানুষ মারা যাওয়ার পরে অনেকের অনেক নাম হয়, কিন্তু আমি বেঁচে থেকে এই জিনিসটা দেখেছি, এটা আমার কাছে প্রাপ্তি। এবং এই যেমন 18 জুলাই গেল, যেটা আমার গুলি লেগেছিল যেদিন, আজও প্রত্যেকটা 18ই জুলাই আমার যেখানে গুলি লেগেছিল সেইখান থেকে যেখানেই আমি থাকি আমাকে ফোন করে তারা, এবং তারা প্রতিবার বলে যে তপন মোস্ট ওয়েলকাম, কবে আসবে, ফ্যামিলি নিয়ে এসো, ঠিক আছে। এবার আমি সিদ্ধান্ত নিয়েছি যে এবছর দুর্গাপুজোর আগে হয়তো যাব যেখানে আমার গুলি লেগেছিলো সেই জায়গা দেখতে, ঠিক আছে। কেননা মেয়ের খুব ইচ্ছে যে বাবা তোমার নামে একটা স্টেডিয়াম আছে, ওটা দেখে আসবো বাবা, তা যাবো। দুর্দান্ত দুর্দান্ত, মানে বলার মতো নয়। এবং আমি তোমাকে এখান থেকে জিজ্ঞেস করতে চাই যে মা একরকম ভেবে পাঠিয়েছিল, তুমি একরকমভাবে বাড়ি এলে, মা কিভাবে মেনে নিয়েছিল বিষয়টা? শোনো, এই বিষয়টা যদি তুমি আমাকে বলো, আমি ছোট্ট করে একটা বলি। আজকে দেখো, যারা বর্ডারের ওপারে, ধরো যে সমস্ত জওয়ানরা বর্ডারে পোস্টিং থাকে, আজকে ধরো আমাদের জম্মু কাশ্মীরে ধরো আমি পোস্টিং ছিলাম, ঠিক আছে, এইখান থেকে যদি হিসাব করা হয় প্রায় 2600 কিলোমিটার দূর, ঠিক আছে। তা 2600 কিলোমিটার দূরে আমি নয়, আমার জায়গা আরও অন্যান্য যে সমস্ত জওয়ানরা আছে, তাদের যখন বুকে গুলি লাগে না, বা ওপার থেকে যখন পাকিস্তানের কোনো গুলি এসে পড়ে, 2600 কিলোমিটার দূরে তার ব্যাটার গায়ে কিন্তু গুলিটা লাগে, কিন্তু তার রেসটা 2600 কিলোমিটার দূরে যে তার মা বাবা বসে আছে, বা কারোর বউ, কারোর সন্তান, ওই গুলির রেসটা কিন্তু তার বাড়ি পর্যন্ত আসে, ঠিক আছে। তাহলে ওই গুলির রেস অবভিয়াসলি আমার বাড়িতে অবভিয়াসলি আসবেই, ঠিক আছে। মা ভেঙে পড়েছিল, কিন্তু আমার বাবা প্রচণ্ড নিজেকে গর্ব মনে করে যে আমার ছেলে আর কিছু হোক না হোক দেশের জন্য কাজ করেছে, এটা আমার কাছে বড় প্রাপ্তি, ঠিক আছে। আমি এটাই চাই, ঠিক আছে, যে কিছু তো তুই করেছিস, এটা হচ্ছে ব্যাপার। দাদা, তোমাকে এখান থেকে আমি একটা প্রশ্ন করতে চাই, সেটা হচ্ছে আমাদের দেশে পুলিশদের হাতে ক্ষমতা বেশি থাকে নাকি আর্মিদের হাতে ক্ষমতা বেশি? শোনো, এই তোমার প্রশ্নটা আমি একদম ক্লিয়ার করে ছোট্টর উপর বলে দিচ্ছি। পুলিশদের ব্যাপার আর আর্মিদের ব্যাপার দুটোর ভিতরে পুরোটাই আলাদা, ঠিক আছে। ডিফেন্সের মানে ধরো কোনো আম পাবলিকের উপরে যদি কোনো, ধরো আমি বাড়িতে অলরেডি ছুটিতে আছি, ঠিক আছে, আমি অন ডিউটিতে আছি, বাট আমি ছুটিতে আছি, বা অন ডিউটিতে যেসব সেনারা আছে, কোনো সিভিলের কোনো এরিয়ায় কিছু হচ্ছে, পাবলিক কিছু হচ্ছে, সেখানে মানে সেনার জওয়ান যারা আছে তারা সেখানে কোনো অ্যাকশন নিতে পারে না, ঠিক আছে। সেনার জওয়ান তখনই অ্যাকশন নিতে পারে সেনার জওয়ান তখনই অ্যাকশন নিতে পারে যদি তাদের সাথে কোনো স্টেট পুলিশ তার সাথে থাকে, তাহলে অ্যাকশন নিতে পারে। 2 নম্বর, সেনাদের আর একটা জিনিস আছে, যেমন সেনাদের জওয়ানকে বা অফিসার জেসিওস যারা আছে, এদেরকে কোনো গভর্নমেন্টের কোনো পুলিশ অ্যারেস্ট করতে পারে না, ঠিক আছে। যদি বড় ক্রাইম করেছে, তাহলে ক্রাইম করার পর তাকে যে লোকাল যে পিএস আছে তাকে নিয়ে যাবে, নিয়ে যাওয়ার পর আমাদের যে ডিপার্টমেন্টকে তাকে কিন্তু ইনফো করতে হয়
এবং আমাদের নিজেদের কোর্ট আছে, নিজেদের সমস্ত কিছু কি পানিশমেন্ট দেওয়া হবে, কি দেওয়া হবে না দেওয়া হবে আমাদের ডিপার্টমেন্ট বুঝবে, নাকি তারা পুলিশরা বুঝবে। কিন্তু সেই হিসাবে দুটোর ডিফারেন্স পুরো আলাদা। সেনার কাজ হচ্ছে পুরো বর্ডার ফর্ডার যে সমস্ত জায়গা, মানে যেগুলো সিআই অফসের এরিয়া যেগুলো বলি আমরা, সেই সব এরিয়ায় পুরো সেনাদের হাতে থাকে। জাস্ট পুলিশ নামকা বাস্তে তাদেরকে রাখা হয়, পুরো পাওয়ার তাদের কাছে। এবং যেসব জায়গাগুলো পিস এরিয়া, যেমন আমাদের এলাকা যেমন পিস এরিয়া, এই পিস এরিয়ার পুলিশদের ফুল পাওয়ার, ঠিক আছে। হ্যাঁ, কিন্তু এই নয় যে পুলিশরা সেনাদের পিছনে লাগবে, ঠিক আছে, একদম। এটা ব্যাপার। দাদা, এখান থেকে আমি জানতে চাইবো যে 26/11 যে ঘটনাটা ঘটেছিল, মুম্বাই হামলা আমরা দেখেছিলাম, আমাদের দেশের বর্ডার তো মানে যথেষ্ট সক্রিয়, তারপরেও এই ঘটনাটা ঘটলো কি করে দাদা? শোনো, এটা যেটা তুমি বলছো ঠিক, খুব ভালো প্রশ্ন। দেখো, আমাদের বর্ডার, যেহেতু বর্ডার সুরক্ষা নিয়ে তো কোনো বলার জায়গা নেই, কিন্তু আমাদের ভারতবর্ষের যে বর্ডারগুলো আছে, সেই বর্ডারগুলো যদি কেউ ফিন্সিং ওয়্যার দিয়ে যদি করতে চায়, সেটা অসম্ভব ব্যাপার, কোনো দিন করতে পারবে না। যে সরকারি আসুক, মানে ইম্পসিবল ব্যাপার, করতে পারবে না। কেন, আমাদের যে ভৌগোলিক যে দিক, কোনো জায়গায় পাহাড় এমনভাবে উঠেছে যেখানে তুমি তার কাঁটাই লাগাতে পারবে না, ঠিক আছে। এবারে যেটা সমুদ্রপথ, যে মুম্বাই হামলা হয়েছিল সমুদ্রপথ দিয়ে এসেছিলো, ঠিক আছে। এবার তারা যে সমুদ্রপথে এসেছিলো, যেহেতু তারা একটা সবথেকে বড় প্লাস পয়েন্ট তারা নিয়েছিল, তারা লোকাল পাবলিককে সাহারায় কিন্তু ঢুকেছিল এটা, ঠিক আছে। তারা হাতিয়ার আর্মস যা নিয়ে এসেছিল, এবারে যেহেতু আরব মহাসাগরের উপরে যেটা হয়ে থাকে, যে মাছুয়ারা যারা আছে, মাছ যারা করে, তারা সেই মাছুয়ারের যে লঞ্চ আছে, সেই লঞ্চটাকে তারা কিন্তু মানে কবজা করে। এবং তারা জাস্ট, তুমি ওই 26/11 সিনেমাটাও তুমি দেখেছো, অনেকটা মানুষের মধ্যে ক্লিয়ারনেস থাকবে। এবং তারা সেইভাবে যখন বর্ডার থেকে পার হয়ে মানে মুম্বাইয়ের যেটা উপকূল, যেটা সেই উপকূল দিয়ে যখন আম পাবলিকের মধ্যে মিশে যাবে, এবার আম পাবলিকের মধ্যে মিশে যাওয়াটা তুমি নিশ্চয়ই বোঝো যে উগ্রবাদী তো আর কোনো ভগবানের রূপ নয়, বা তাদের কপালে কোথাও লেখা নেই যে ম্যা টেররিস্ট হুঁ। ও তোমার মতোই দেখতে, আমাদের মতনই দেখতে, ওরও দুটো হাত আমাদেরও দুটো হাত, কিন্তু ওইভাবে ওরা মানুষের মধ্যে মিশে যায়, ঠিক আছে। এবার আর্মসের মধ্যে কি ব্যাপার, আর্মসগুলো যেহেতু AK-47 টাইপার্ট যেগুলো আছে সব মানে ক্লোজ হয়ে তুমি একটা ছোট্টর মধ্যে এসে যাবে, তারা সেইভাবে আর্মসগুলো নিয়ে এসেছিল। তা সেইভাবে তারা ওই জায়গায় প্রথম সেট হয়, এবং ধীরে ধীরে করে মুম্বাইয়ের মধ্যে বিভিন্ন জায়গা, যে জায়গাগুলো যেমন ছত্রপতি টার্মিনাল থেকে শুরু করে তুমি সবগুলোই জানো মোটামুটি, সেই জায়গায় আস্তে আস্তে করে তারা ডিভাইড হয়। এবং ডিভাইড হয়ে তাদের একটা টার্গেট বেঁধে দেওয়া হয়, যেহেতু তাদের মাইন্ডটাকে তো পুরো টোটাল মাইন্ডটাকে পাকিস্তান তো হ্যান্ডেলিং করে, কেননা পাকিস্তানের পুরো টেররিস্টদের হ্যান্ডেলিং করেই পাকিস্তান সেনারা। তা তারা হচ্ছে সেইভাবে তাদের বলা ছিল যে কোথায় কোথায় হামলা করব, কোথায় কি করব, ঠিক আছে। তারা সেইভাবে অ্যাটাক করে। এবং এবার যাদেরকে উপর অ্যাটাক করছে তাদের কাছে না আর্মস আছে না কিছু আছে, তারা তো মানে নিরস্ত। একদমই তাই, ঠিক আছে, একদমই। এবার তুমি তাজ হোটেলের ভিতর ঢুকে, তুমি হচ্ছে হসপিটালের মধ্যে ঢুকে, যে পেশেন্ট পার্টিরা আছে, পেশেন্ট শুয়ে আছে, তার উপরে তুমি অ্যাটাক করছো, ঠিক আছে। তারা তো নিরস্ত। তাই এটা তো গিদ্দড়কা, লাস্টেতে যেটা হয় গিদ্দড়কা মত মরতা ইন লোক, ঠিক আছে। হ্যাঁ, সেই সময় আমাদের যে গভর্নমেন্ট ছিল, একটু না বললে হবে না, সেই সময় কংগ্রেস পিরিয়ড ছিল, ঠিক আছে। আমি কোনো পলিটিক্স দিকে যাব না, সেই সময় কংগ্রেস পিরিয়ড ছিল। এবং সেই সময় যে NSG যেটা, ঠিক আছে, যেহেতু যেটা মুম্বাই পুলিশদের হাতের নাগালের বাইরে, কারণ তাদের কাছে সেরকম কোনো আর্মস নেই, বা তাদের কাছে কোনো সেরকমভাবে কিছু হাতিয়ার নেই যে তারা ওই টেররিস্টদের সামনে মোকাবেলা করবে, ঠিক আছে। তাহলে সেই সময় NSGকে খবর দেওয়া হয়, এবং সেই সময় NSG শুধুমাত্র অনলি ফর দিল্লিতে শিফটেড থাকতো তারা। এখন যেমন ভারতবর্ষের প্রত্যেকটা সিটিতে, যেগুলো A1 সিটি, তাতে যেমন NSG একটা করে ইউনিট দিয়েছে। তা সেই সময় তাদের যে খবর দেওয়া হয়েছিল, এবং NSGতে যে মুভ হয়, যে তাদের যে খবর পৌঁছানোর পর তাদের যে মুভের যে টাইম, মানে কি বলবো, জাস্ট আধ ঘন্টার ভিতর তারা রেডি হয়ে বেরিয়ে যায়, এরকম একটা ব্যাপার। কিন্তু তাদেরকে টোটাল হচ্ছে 6 থেকে 7 ঘন্টা ডিলে করে দেওয়া হয়েছিল, ঠিক আছে। এই ডিলে কেন করেছিল, কী জন্য করেছিল, এর সাথে কি তাহলে কোনো রাজনৈতিক নেতারা জড়িয়ে ছিল, অনেক কিছু খবর কিন্তু এর মধ্যে ভেসে ওঠে, ঠিক আছে। তুমি মানে তোমার যে প্লেনে তুমি মুম্বাইয়ের জন্য মানে বেরিয়ে যাবে, ঠিক আছে, তা সেখানে তাদের প্লেনটাকেই
ঘন্টার কাছাকাছি প্রায় দিল্লিতে তারা রয়ে গেল। কেন রয়ে গেল? তারা যদি 6 ঘন্টা আগে ঢুকতো তাহলে তো আরও ইনজুরি কমতো নাকি? এবং আলটিমেট সেখানে 6 ঘন্টা পরে যেরকম যায়, যেখানে যাওয়ার পরে যেটা হয়েছে বাকিটা তো আর বলার কিছু নেই। কেননা হচ্ছে হেলিতে করে যেভাবে ওরা উপর থেকে তাজে যেভাবে নেমেছিল, নেমে কাঁচ ভেঙে ভিতরে ঢোকা, মানে ওই তবেই তো সেনা, ঠিক আছে? কিন্তু একটা জিনিস না বললে আমার মনে হচ্ছে একটু ভুল হয়ে যাবে। আমি পিছনের বছরে 26 জানুয়ারিতে মুম্বাইতে আমাকে ডেকেছিল 26 জানুয়ারিতে, ঠিক আছে, নেভি পোর্টে। এবং তাদের 26 জানুয়ারিতে পতাকা উত্তোলন থেকে শুরু করে সব কিছুই গিয়েছিলাম আমি, এবং আমার সাথে আরও ভারতবর্ষ থেকে 34 জন টোটাল আমরা এরকম সেনা জওয়ান গিয়েছিলাম। বাড়িতে থেকে যাওয়া এবং বাড়িতে আসা, মা, আমার ওয়াইফ এবং বাচ্চা সবাই যাই, বাই এয়ারে যাওয়া, বাই এয়ারে আসা, টিকিট ওরাই করে দেয়। এবং সেখানে যাওয়ার পরে তাদের যে সম্মান, ঠিক আছে, আমাদের যে সম্মানটুকু তারা দিয়েছিল, জাস্ট ভুলতে পারি না। এবং একটা লোকের কথা না বললে হয়তো আজকে ভুলে যাব আমি, এই এত সুন্দর একটা চ্যানেলে আমাকে বলা উচিত। মুম্বাইতে যখন গেছি, মুম্বাইকে বলে না মারাঠা সূর্য অস্ত মারাঠা মস্ত একটা ভাষা আছে, ঠিক আছে? তাই মহারাষ্ট্রের যারা মারাঠি লোক, যখন আমার ফ্যামিলি নিয়ে ভাবলাম যে একটু ঘুরি এলাকায়, ঠিক আছে, একটু ঘুরতে যাব, তা যখন গেলাম, যেহেতু ট্যাক্সিওয়ালা ও যারা ক্যাব ফ্যাব যারা আছে তারা বললো যে চলুন স্যার, এই করে দেবো ওই করে দেবো, ভাড়া এই টাকা লাগবে। বললো স্যার মোটামুটি 4,000 টাকা ভাড়া লাগবে, ঠিক আছে, আপনাকে ঘুরিয়ে দেখিয়ে আনবো। আমি বললাম ঠিক আছে। এবার আমাকে কোনো এক ট্যাক্সিওয়ালা জিজ্ঞেস করে, সেই ট্যাক্সিওয়ালা মানে কি, তার সাথে প্রায় 12-14 জন আরও ট্যাক্সিওয়ালা ছিল একসাথে, জিজ্ঞেস করে যে স্যার পায়ে কী হয়েছে স্যার আপনার? আমি বললাম এরম গুলি লেগেছিলো, এই ব্যাপার। তাদের ভিতরে ওই ট্যাক্সিওয়ালার ভিতরে বলছে যে আমাকে ওখানে একটা তারা স্যালুট করে এবং পায়ে প্রণাম করে যে স্যার আমরা এই 14-12 জন যে ছেলে আছি, আপনি যার ভালো লাগবে আপনি তাকে নিয়ে যান স্যার, ঠিক আছে, আপনার ভাড়া লাগবে না স্যার, ঠিক আছে। এবং পুরো মহারাষ্ট্রের মধ্যে তারা আমাকে এতটাই ঘুরিয়েছে, এবং আমি তাদের ভাড়া দিতে গেলাম যে আরে যেটা আছে, আমি তো কোনো না কোনো ইনকাম আছে আমার, তা ভাই তুমি তো এটা করে খাচ্ছ তোমার রুটি রোজগারি। বললো স্যার জীবনে চলুন না স্যার, ভগবানের দর্শন করলাম, এটা আমার কাছে বহুত বড় ব্যাপার, ঠিক আছে। এবং সেই জিনিসগুলো, সেই জন্য আমি আজকে এই চ্যানেলে বললাম তোমার যে কিছু কিছু লাইফে এমন জিনিস ঘটে যেগুলো মানে কোনো জায়গায় বসলে তাদের কথাগুলো মনে পড়ে যায়, তাই বললাম। দুর্দান্ত, এবং এটা তোমার কাছে অনেক বড় পাওয়া। একদম। দাদা, তোমাকে এখান থেকে জিজ্ঞেস করবো যে যারা জঙ্গি, তাদের মাইন্ডসেটটা কি থাকে বলে তোমার মনে হয়? যে সাধারণ মানুষদের ওপর, নিরীহ মানুষ, তাদের ওপর ওইভাবে গুলি চালানো আমরা 26/11 দেখেছি, কি মাইন্ডসেট করানো হয়? শোনো, এই 26/11 শুধু নয়, এর আগেও ভারতবর্ষের ভিতর অনেক কিছু এরকম 26/11 মতো বহু কাণ্ড হয়েছে, ঠিক আছে, যে নিরীহ মানুষদের মেরে দেওয়া, ঠিক আছে। এদের মধ্যে এমনই, এদেরকে যে মানে আমরা বলি না যে এদেরকে যেভাবে এদেরকে মাইন্ডের ভিতরে যেমন চিপ, আমরা মোবাইলের যেমন বা সিম কার্ডের যেরকম চিপ ভরা হয়, এদের মাইন্ডের মধ্যে সেইভাবে চিপ ভরা হয়। এরা যে কোনোভাবে হয় তারা পাকিস্তানে পালিয়ে যায় কোনো এজেন্টের দিয়ে, বা পাকিস্তান থেকে কোনো টেররিস্ট এসে দিনের পর দিন মানে নিজের গা ঢাকা দিয়ে কাশ্মীরের মধ্যে এরকম মানে কি বলবো ট্যাবলেট তৈরি করছে তাদেরকে, ঠিক আছে। এরা মাইন্ডের মধ্যে এমন জিনিস ভরে যে তোমাকে এই মানুষগুলোকে মারতে হবে, তবে তুমি হচ্ছে জান্নাত পাবে, তোমাকে মানে তুমি আল্লাহর একদম কাছে চলে যাবে, তোমার মানে তুমি জাস্ট তুমি অ্যাজ এ ইউ আর গড, তুমি এরম মানুষ মারো তবে তুমি গড হবে। মানে পুরো জিনিসটাই তাদের মাথায় এমনভাবে ঢোকানো হয় যে কিছু বলার নেই তাদের, মানে তাদের ভাবনা চিন্তা, তাদের তুমি কোনো মতেই তুমি তাদের ফেরাতে পারবে না। কিন্তু জম্মু কাশ্মীরে থাকাকালীন এরকম বহু আতঙ্কবাদী যারা ছিল, আমরা তাদের স্যালেন্ডার করিয়েছিলাম, এবং স্যালেন্ডার করানোর পরে তাদেরকে মাইন্ড ওই বললে না তুমি সেট করা, তাদেরকে আম পাবলিকের মতোই তাদের তৈরি করে দেওয়া হয়েছে, ঠিক আছে, দিনের পর দিন থেকে, ঠিক আছে। এবং এর পিছনে আরেকটা সবথেকে বড় কারণ হচ্ছে, এই আমি আমার অভিজ্ঞতা দিয়ে বলছি, যে তারা এই উগ্রবাদী হয় কেন, ঠিক আছে। উগ্রবাদী হওয়ার পিছনে সবথেকে বড় রিজন হচ্ছে এদের হচ্ছে শিক্ষা, এদের এডুকেশনটা এখন অনেকটা উন্নত হয়েছে, তাই তুমি জম্মু কাশ্মীরের মধ্যে এখন টেররিস্টের অ্যাটাকগুলো অনেক কম দেখছো তুমি, ঠিক আছে।
আমরা যে টাইমে ছিলাম 92, 93, 94, এই যে সালগুলো যত গেছে, মানে 2006 থেকে 7 পর্যন্ত, তখন প্রতিটা ঘরে ঘরে কে উগ্রবাদী সেটাই বোঝা যেত না, টেররিস্টটা কে সেটাই বোঝা যেত না, মানে ঘর ঘর মে টেররিস্ট, ঠিক আছে, এরকম ব্যাপার। কিন্তু সেটা এখন শিক্ষাটা মানুষের এবং কর্মসংস্থান যখন হয়েছে তখন হচ্ছে তোমার সেই টেররিস্টের সংখ্যাটাও কমেছে। মানে মেন যদি আবার একদিকে দেখো, বেসিক্যালি কর্ম এবং শিক্ষা, এই দুটো যদি তাদের মধ্যে থাকে, এই টেররিস্টের ভাবনা চিন্তাটা কমে যাবে এবং পাকিস্তানের হয়তো এটাই কমজোরি হবে তাদের কাছে, যে তারা টেররিস্ট এই মানুষগুলোকে নিয়ে গিয়ে গাধা বানাতে পারছে না বলে, ঠিক আছে, এই কমিটা ব্যাপার। দুর্দান্ত। এবং মানে অনেক কিছুই জানার রয়েছে এবং অনেক কিছুই জানতে পারলাম আজকে তোমার এই পডকাস্ট থেকে, তোমাকে সামনে পেয়ে। একটু আলাদা ধরনের প্রশ্ন করব। নেতাজি সুভাষচন্দ্রের অবদান আমাদের ভারতবর্ষের কতটা বলে তোমার মনে হয়? আমি একজন ক্ষুদ্র মানুষ, ঠিক আছে, নেতাজি নিয়ে কথা বলার মতো আমার স্পর্ধা নেই, কারণ আমি হয়তো ভগবান দেখিনি, ঠিক আছে, আমি ভগবানের জায়গায় ওনাকে মাথায় রাখি আমি, যে নেতাজির অবদান, যে একজন মানুষ সে নিজে যদি একজন আর্মি বলে মানে সেনাবাহিনী তৈরি করতে পারে, একজন মানুষ ওয়ান ম্যান আর্মি নিজে তৈরি করতে পারে, এর আগে ভাবনা চিন্তা কিছু আসে না। কেননা আমরা ধরো এখন যে আমরা আর্মিতে সার্ভিস করেছি এত বছর, যে আর্মি কী জিনিস, কিভাবে একটা আর্মিতে ধরো একজন জেনারেল হয়, ঠিক আছে, জেনারেলের নিচে 4-5টা ভাগ আছে, তারপর এরকম ভাগ, একটা জেনারেল যদি কোনো একটা অর্ডার দেয়, সেই অর্ডারটা নিচ পর্যন্ত একদম সিপাহি পর্যন্ত সেই অর্ডারটা কিন্তু পাস হয়। তাই বলে সেনা হচ্ছে এমন একটা জিনিস যারা কাচ্ছে ধাগে সে বাঁধা হওয়া এক সেনা বলে, ঠিক আছে, যে এদের মানে ধাগা ভাঙবে না, ঠিক আছে। তা একজন নেতাজি সুভাষচন্দ্র বসুর মতো একজন ব্যক্তি, তার চিন্তা ভাবনা যে একজন সেনা তৈরি করে দিতে পারে আজাদ হিন্দ ফৌজ, তার ব্যাপারে তো ভাই আমার কিছু বলার নেই। কিন্তু দুঃখের ব্যাপার, যার আদর্শে আমরা ছোটোবেলা থেকে বড় হয়েছি, যার আদর্শে আজকে আমি সেনাবাহিনীতে যাওয়া, সেই মানুষটাকে নিয়ে আজকে বিভিন্ন ধরনের কমেন্টমেন্ট হচ্ছে, যে এটা এমনকি আমাদের যে বিজেপির যে রাজ্য সভাপতি আছে, যাকে আমি আজ পর্যন্ত জানতাম উনি শিক্ষিত মানুষ, তা আমার তো ওনার ভাষণ যে শুনলাম কয়েকদিন আগে, সেটা আর আমি কি বলবো, মানে নরকের কীট বলবো একে, এই শ্রমিক ভট্টাচার্যর মতো মানুষকে, যে উনি বললেন কি করে এই কথাটা, ঠিক আছে। আর একজন আছে নিজেকে অনন্ত মহারাজ, জানি না উনি কোন কোন রাজ্যের রাজা ছিলেন জানি না আমি, ঠিক আছে, যার নিজের হচ্ছে এডুকেশনটাই হচ্ছে একটা 8 পাস না 8 ফেল, আবার শুনলাম যে 8 ফেলটা সে আবার সেই সার্টিফিকেটও নাকি তার ভুয়ো, সেটা জোগাড় করালো জিনিস। তার মতো মানুষের মুখে দিনের পর দিন হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে আন সান বলে বকে যাচ্ছে, এবং তিনি আবার রাজ্যসভার নাকি একজন সাংসদ, ঠিক আছে। তা যদি নেতাজি তাকে যদি গুন্ডা বলা হয়, তাহলে আমি তো বলবো আমি নিজেও গুন্ডা। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মোদিজি গুন্ডা, অমিত শাহ গুন্ডা, রাষ্ট্রপতি উনিও একজন গুন্ডা। ওনাকে যদি গুন্ডা বলা হয় তাহলে সবাই তো আমরা গুন্ডা, আমরা ওনাকে গুন্ডা বললে আমরা সবাই গুন্ডা হতে রাজি, একদমই ঠিক আছে। তাই নেতাজির নিয়ে কোনো কথা বলার নেই, নেতাজি আমাদের সবার মাথার উপরে, এবং এই যে অনন্ত মহারাজের মতো যে নর্দমার যে কীট, ঠিক আছে, একে ইমিডিয়েট হচ্ছে গাছে বেঁধে মারা হোক একে, ঠিক আছে, যে ও কোন রাজ্যের রাজা সেটা আমরা দেখতে চাই। আজকে আমরা সেনাবাহিনীতে যখন কোনো জায়গায় আমরা যাই, যেমন মা কালীকে আমরা পুজো করি, প্রণাম করে যাই, সেরকম নেতাজির মূর্তিকে আমরা স্যালুট করে বেরোই এই সেনাবাহিনীতে। যে সেনাবাহিনী গোটা ভারতবর্ষের মধ্যে তারা হচ্ছে 3য় স্থানে বসে আছে, সেই সেনাবাহিনী 3য় স্থানের, ভারতবর্ষের নয় পৃথিবীর 3য় স্থানে যে বসে থাকা ভারতবর্ষের সেনা, তারা যদি নেতাজিকে স্যালুট করতে পারে, এই অনন্ত মহারাজকে তাহলে কি করা উচিত, এটা আমি পাবলিকের কাছে ছেড়ে দিলাম, তারা সেটা সিদ্ধান্ত নেবে। একদমই তাই। এবং এই কথাটা, ওনার এই বিবৃতিটা অনেকের মনে, অনেক আবেগপ্রবণ বাঙালির মনে একটা দাগ দিয়ে দিয়েছে। একদম। তো আশা করি আমরাও এক বাঙালি এবং আমাদের মনেও এই বিষয়টা একটা দাগ লেগেছে বলেই
আমরা এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করছি। এই বিষয়গুলো মানে নেতাজি সম্পর্কে নতুন প্রজন্মকে আরও অবগত করাবার জন্য কি করা দরকার বলে মনে হয়? আজকে যা বাংলার যা চলছে, ঠিক আছে, যেভাবে নেতাজিকে নিয়ে এরা কথাবার্তা বলছে সেই হিসাবে তো এদের কোনো ইচ্ছা ভাবনা দেখছি না। কারণ যে সমস্ত গদি মিডিয়া বলি আমি এগুলোকে, যারা টিভি 9 হ্যান থেকে যতগুলো চ্যানেল আছে, যেগুলো বড় বড় চ্যানেল, টিভি চ্যানেল, এত কিছু হচ্ছে, ফেসবুক খুললে বা মিডিয়া খুললে, ইনস্টাগ্রাম খুললে নেতাজি নেতাজি নেতাজিকে নিয়ে বলা হচ্ছে। আজকাল তারা নেতাজি ছেড়ে শিবাজির পিছনে পড়ে গেছে, ঠিক আছে। তাহলে তাদের মধ্যে সেই চিন্তা ভাবনাটাই নেই যে গদি মিডিয়া এতটাই বিক্রি মাল যে এরা এই জিনিসটা তুলে ধরছে না যে সেটা কি বলছেন। এবং আমি বলবো আমাদের সবার প্রিয় মাননীয় শুভেন্দু দাকে, যিনি আমাদের সিএম, ওনাকে বলবো যে স্যার আপনি ইমিডিয়েট অ্যাকশন নিন এরকম মানুষের উপরে। এবং আমরা সেই ছোটোবেলার থেকে শুরু করে যে মানুষটার আদর্শে আমরা বড় হয়েছি, এবং আমি বা তুমি যখন বাইরে যাও, যখন তুমি বলো যে আমি একজন বাঙালি, তোমার কিন্তু বাঙালি বলার সাথে ও নেতাজি কা আদমি হ্যাঁ লোক, আরে ভাই সুভাষচন্দ্রকে বান্ধে হ্যাঁ, তো একটা আবেগ জড়িয়ে থাকে। তাই নেতাজিকে নিয়ে আরও মানে যাতে আমরা পাঠ্যপুস্তক তো আছেই, আমরা যা পড়ার মধ্যে পড়ি, এবং নেতাজিকে নিয়ে যেমন আমরা আবেগ, নেতাজিকে নিয়ে বলার কোনো শেষ নেই। নেতাজিকে নিয়ে প্রত্যেকটা বাচ্চাদের মধ্যে সেই জিনিসটা আনানোর দরকার যে নেতাজি কি ছিল, ঠিক আছে। আজকে সেই মানুষটাকে নিয়ে বলবো যে পাঠ্যপুস্তকের মধ্যে আরও তার ব্যাপারে আরও কিছু লেখা হোক। এবং সবথেকে বড় ব্যাপার, নেতাজি এমন এক ব্যক্তি যার জন্ম আছে কিন্তু তার মৃত্যু নেই, এমন একজন ব্যক্তি। তাই সেই মানুষটার বিষয়ে এর থেকে বেশি আর আমার কিছু বলার নেই, ঠিক আছে। তোমার গায়ে যে অহংকারটা তুমি বহন করে নিয়ে চলছো, আমি ড্রেস বলবো না, আমি এটাকে অহংকার বলবো। অনেক বাঙালিদের পড়ার ইচ্ছে থাকে, স্বপ্ন থাকে এই ড্রেসটা, তাদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? শোনো, খুব ভালো প্রশ্ন করেছো তুমি। আমি তো প্রত্যেককে বলবো যারা ভারতবর্ষের এই যে সেনা তো একদম, চাहे আর্মি, এয়ারফোর্স, নেভি বা সিএপিএফ, ঠিক আছে। কেননা আমাকে এটা বলতে হবে, কারণ আজকে ওয়েস্ট বেঙ্গল যে আমাদের বাংলার যে সিএপিএফ, যেটা সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্স, এটা তুমি হয়তো জানো না আমার ব্যাপারে। এই সিএপিএফের আমি আজকে ওয়েস্ট বেঙ্গলের যে অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান আমি বর্তমানে, ঠিক আছে। তাহলে আমার আইটিবিপি, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আসাম রাইফেল, এদেরকে নিয়েও বলতে হয়, যেহেতু ক্যাপ বেল্টের চাকরি। আজকে একটা জামানায় যেমন আমাদের টাইমে যেটা চলেছে, তুমি যেহেতু খুব ভালো একজন ফুটবলার, তা সেই হিসাবে বলি যে আজকের জেনারেশনে আমাদের ছেলে মেয়েদের মধ্যে খেলাধুলার চালচলনটা অনেকটা কমে গেছে। তারা এখন মোবাইলের উপরই বেশি আচ্ছন্ন। তাদের মধ্যে খেলাধুলার মানে জিনিসটা তাদের মধ্যে আরও আনানো দরকার, যে ফিজিক্যাল ফিটনেস, এটা সবথেকে বড় ইম্পর্টেন্ট। এবং তবেই তো আমাদের ভারতবর্ষের যে সেনা বা আধা সেনা, তাদের তো একের পর এক মানুষ রিটায়ার হয়ে যাচ্ছে। নতুন জেনারেশনের ছেলেদের যেমন ওতে ইনভলভ হওয়ার দরকার, তার জন্য তার মধ্যে সেই উদ্দীপনাটা থাকার দরকার। তার জন্য ইয়ং জেনারেশনকে বলবো যে তোমাদের রক্ত, তোমাদের ডিসিপ্লিন, তোমাদের ভালোবাসা, তোমাদের ক্যাপ বেল্ট পরার যে চিন্তাভাবনা, তার জন্য তোমরা মাঠকে ধরে রাখো, মাঠকে আঁকড়ে রাখো, সাথে এডুকেশনটাও করো, পড়াশোনা। তাহলে হচ্ছে তোমরা ফিজিক্যাল ফিটনেসের সাথে একটাই চাকরি যার জীবনে কোনোদিনও শেষ হবে না, ক্যাপ বেল্টের চাকরি। ক্যাপ বেল্টের চাকরি করো। বর্দি এমন এক জিনিস যে তুমি যদি মেহনত করো তোমাকে রং লায়েগা, ঠিক আছে। তাই বলবো যে তোমরাই নতুন জীবনের ভবিষ্যৎ, ইয়ং জেনারেশনদের, তোমরা দেশের ভবিষ্যৎ, দেশকে সুরক্ষা রাখার ভবিষ্যৎ। তাই তোমরা খুব ভালোভাবে প্র্যাকটিস করো, যাতে ভারতীয় সেনাতে আসো বা আর্মিতে যাও, এয়ারফোর্স যাও, নেভিতে যাও বা সেন্ট্রাল আর্ম ফোর্সে যাও, ঠিক আছে। এটাই আমার বলার বক্তব্য। তোমাকে প্রচুর ডিসিপ্লিনে থাকতে হয় একদম। এখন তোমার জীবনের স্মরণীয় ঘটনা একটু শেয়ার করো। দেখো, এটা তো তুমি তো একটা, আমার লাইফে সবই স্মরণীয়। একটা দিন স্মরণীয় আসে, মানে না বললে নয়, একটু বলি তোমাকে, ছোট্টর উপরই বলবো। একটা ইন্ডোরেন্স ট্রেনিং হয়েছিল, ঠিক আছে, ইন্ডোরেন্স বলে ট্রেনিং। সেই ট্রেনিংটা মানে
এতটাই টাফ যে ভেবেছিলাম যে এই ট্রেনিংটা করার পর মানে আমি একটা ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। তাহলে সেই ট্রেনিংয়ে গিয়েছিলাম, যে ট্রেনিংয়ে 24 ঘন্টার ভিতরে 3 ঘন্টা ঘুমোতে দিত, ঠিক আছে, এবং 37 দিন ট্রেনিংটা চলেছিল। 37 দিন, কখন সকাল হয় কখন বিকেল হয় বুঝতে পারি না। এবং ওই ট্রেনিংয়ের যেটা লাস্ট ফিনিশিং যেটা ছিল, এটা তো ছিল যে আমি এই ট্রেনিংটা করে বেরোবই। এবং সেই ফিনিশিংটা যে ছিল পুরো ফুল হাতিয়ার স্কেল, যেটা আমাদের ফোর্সের বলা হয়, মানে স্কেল মানে 23 কেজি ওজন হয়ে যায় বডিতে, ঠিক আছে। এবং তোমার আর্মস আছে, হাতিয়ার আছে, ম্যাগজিন আছে, সব মিলিয়ে ঝুলিয়ে তোমার 26-27 কেজি ওজন, ঠিক আছে। এই নিয়ে 42 কিলোমিটার রানিং আছে, মানে তোমাকে স্মুথলি হালকা 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 রানিং করে যেতে হবে ওই পুরো সমস্ত ইকুইপমেন্ট লাগিয়ে। 42 কিলোমিটার মোটামুটি 2-2:30 নাগাদ হয়তো মুভ হয়েছিলাম, ঠিক আছে। যখন অ্যাটলিস্ট যখন ফার্স্ট লাইট যখন হয় তখন আমরা গিয়ে সেখানে গিয়ে টার্গেটে গিয়ে পৌঁছালাম, ঠিক আছে। পুরো ক্রস কান্ট্রি রোড, হ্যাঁ, চারদিকে নুড়ি পাথর। গেলাম যেখানে, পৌঁছানোর পরে এই 42 কিলোমিটার রানিং এবং 42টা অবস্টিকাল ভাঙতে হবে তোমাকে, ঠিক আছে। মানে দড়িতে ওঠা, জাম্প করা, নিচে খাড্ডা আছে, যদি একটু মানে ব্যালেন্স বিগড়ে যায় সাথে সাথে তোমার পা ভেঙে যাবে, ঠিক আছে। 9 ফিট ডিচ, ঠিক আছে। এরকম জালিতে ওঠা, ওপার দিয়ে নামা, আগুন জ্বলছে তার ভিতর দিয়ে বেরিয়ে যাওয়া, ঠিক আছে। পুরো কাদা ভর্তি, তার ভিতর ট্রোলিং করে বেরোনো, উপরে তার, কাঁটা তার পুরো ভর্তি, এরকম 42টা অবস্টিকাল, ঠিক আছে। 42টা অবস্টিকাল পার করার পর তোমার টার্গেট রাখা আছে 100 মিটার আগে। তুমি নেল পজিশনে শুয়ে তুমি ফায়ারিং করবে, পুরো এক ম্যাগজিন পুরো রাউন্ড, মানে 20খানা রাউন্ড ফায়ার করবে, দিয়ে জাস্ট হাত তুলে জয় কালিকা মাতা কি জয়, ঠিক আছে, এটা বলতে হবে, ঠিক আছে। মানে ইনডোর ট্রেনিংটা পাস। এটা আমার কাছে একটা মানে আজও চোখে ভাবে বা মানে স্বপ্ন আসে যে 42 কিলোমিটার রানিং কী করে করলাম, ঠিক আছে। এবং সেই দিনটা না মানে ভুলবো না। এবং ওই সব কিছু করার পর যখন আমি আমার লাইনে এলাম, এটা হয়েছিল সেই এলাকাতে, না কর্ণাটকের এরিয়া, সেই এলাকাতে মানে জলের প্রচণ্ড সমস্যা, মানে জল নেই একদম। তা এলাম, এবারে তো হাত মুখ ধোবো নাকি, তা এসে দেখছি জল নেই। তা জল নেই তো হাত মুখ ধোবো কী করে। আলটিমেট দেখেছি আমার পাশে একটি বন্ধু আছে, নাগাল্যান্ডের ছেলে, ঠিক আছে। সে বললো, আরে গুরুজি ইসে ধোলো, ঠিক আছে। তা কি না, কেটলিতে দেখছি চা রাখা আছে, ঠিক আছে, হ্যাঁ, চাটা ঠান্ডা হয়ে আছে। তা চায়ে মুখ ধুলাম, ঠিক আছে, ব্রাশ করে চায়ে মুখ ধুলাম। তা এই জিনিসটা আমি এখনও ভুলিনি, যে এরকম একটা দিন গেছে যে জলের অভাবের জন্য চায়ে করে নাকি মুখ ধোয়া হয়। সেটা সম্ভব একমাত্র পড়ছেই হয়। দুর্দান্ত দুর্দান্ত। আজকে অনেকটা সময় তপনদার সাথে কাটালাম এবং বলতে তো খুবই ইচ্ছা করছে যে আমরা বাঙালিদের নিয়ে গর্ব করি, আমরা বাঙালিদের নিয়ে আলোচনা করি, বাঙালিরা যেখানেই যায় সেখানেই সেরা হয়ে যায়। টাইগার তো প্রচুর আছে, কিন্তু রয়্যাল বেঙ্গল টাইগার একমাত্র বেঙ্গলেই হয়। তার উল্লেখযোগ্য উদাহরণ তপনদা নিজেই। এবং আজকের এখান থেকে একদম শেষ সময় চলে এসেছি। তপনদাকে জিজ্ঞেস করব যে অনেকটা সময় তুমি আমাদের সাথে কাটালে, স্পষ্ট কথা, এই চ্যানেলের দর্শকদের উদ্দেশ্যে তোমার বার্তা কি থাকবে? আমি ভাই সব থেকে প্রথমে তোমার উদ্দেশ্যে বলি দুটো কথা, ঠিক আছে। কুণাল, তুমি আমার একদম ছোট ভাইয়ের মতো এবং তোমাকে আমার খুব ভালো লাগে, কারণ তুমি হচ্ছে একজন প্রতিবাদী মানুষ। ফুটবল নিয়ে তুমি অনেক কিছু দেখি, তোমার প্রতিবাদের কণ্ঠস্বর, বিভিন্ন ধরনের যে মানুষ যেগুলো আজকাল বলতেই তারা ভয় পায়, সেগুলো তুমি তুলে ধরো। এবং তুমি আজকে এই যে পডকাস্ট যে চ্যানেলটি করেছো, ঠিক আছে, আগামী দিনে এই চ্যানেলের উপর আমার অনেক অনেক মানে শুভেচ্ছা রইল। তুমি এইভাবেই মানুষের কাছে পৌঁছে যাও এবং আমাদের মতো আরও অনেক মানুষ যারা আছে সেই সমস্ত প্রতিবাদী মানুষদের সাথে কথা বলে তাদেরকে অনেক জায়গায় তুমি পৌঁছে দাও। এবং আগামী দিন আরও তোমার জন্য আমার অনেক শুভেচ্ছা রইল, ভালোবাসা। জয় হিন্দ, বন্দে মাতরম। ভারত মাতা কি জয়। অবশ্যই তপনদাকে ধন্যবাদ জানাবো তার গুরুত্বপূর্ণ মূল্যবান সময় আমাদের দেওয়ার জন্য। এবং আমরা আজকের এই পডকাস্ট এখানেই শেষ করব। আগামী দিন দেখা হবে আরও নতুন কোনো মানুষকে নিয়ে। অনেক অনেক ধন্যবাদ।